তৃতীয় লেকচারের আমাদের আজকের টপিক অ্যাভারেজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমরা শুরুতেই অ্যাভারেজ সম্পর্কে একটু ধারণা নেব এবং এই অঙ্কগুলো সাধারণত আমাদের বোর্ডের নিচে যে স্ক্রল থাকবে ভিডিওতে, সেই স্ক্রল দেখে দেখে তোমাদেরকে কিন্তু সমাধান করতে হবে। আমরা চলে যাচ্ছি, আগে আমরা একটু জানবো যে অ্যাভারেজ কাকে বলে। আমাদের স্ট্যাটিস্টিক্সের ভাষায় অ্যাভারেজ হচ্ছে সাম অফ অল অবজারভেশন, সাম অফ অল অবজারভেশন। এই সকল অবজারভেশনকে যদি তুমি টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দাও, অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে যদি তুমি ভাগ দাও, তাহলে তুমি যেটা পাবে তার নাম হচ্ছে অ্যাভারেজ। মনে করো তোমার কাছে x1, x2, x3 এরকম করে xn সংখ্যক নাম্বার আছে। তাহলে তুমি এই x1, x2, x3, xn এদেরকে যদি তুমি যোগ করে তুমি যদি n দিয়ে ভাগ করো, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ। আমরা যেটাকে এক্স বার দিয়ে ডিনোট করি, অর্থাৎ এই জিনিসটাকে আমরা অবশ্য সাম অফ এক্স আকারে লিখি, সাম অফ এক্স ডিভাইডেড বাই এন। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাভারেজের ফর্মুলা। আমরা আপাতত এই জিনিসটাকে বোর্ডে রেখে দেব এবং আমরা এটার মাধ্যমে ব্যাখ্যা করব। আমরা প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। প্রথমে অঙ্কটাতে বলেছে, আমরা ওই প্রথম অঙ্কটা নোভা জিআরই ম্যাথ প্রিপারেশন বইটা থেকে নিয়েছি এবং অ্যাভারেজের আমরা বেশিরভাগ অঙ্কই নিয়েছি নোভা এবং আগারওয়াল স্যারের বই থেকে। আমরা প্রথম অঙ্কটা একটু দেখি। ওরা বলেছে ইন এ সেট দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট টু ইন্টিজার ইজ 2, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার ইজ 3 অ্যান্ড অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট last two number is 4. What is the average of the last 3 integers? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হচ্ছে প্রথম দুটো সংখ্যা। তা আমি তো জানি না সংখ্যাগুলো কি কি, তা আমরা ধরে নিচ্ছি লেট দ্য নাম্বারগুলো কি কি, নাম্বারগুলো ধরে নিলাম এক্স, ওয়াই এবং জেড। ও আমাকে বলেছে যে প্রথম দুটো সংখ্যা তার গড় হচ্ছে 2, তাহলে প্রথম দুটো সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, তার গড় অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, অর্থাৎ আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 4। তারপরে বলেছে শেষের দুটো সংখ্যা দুটোর গড় হচ্ছে 3, অর্থাৎ ওয়াই প্লাস জেড এর মানটা হচ্ছে 6। ঠিক তেমনি করে বলেছে প্রথম এবং শেষ সংখ্যা এক্স এবং জেড তার গড় হচ্ছে 4, অর্থাৎ এক্স প্লাস জেড এর মানটা হচ্ছে 8, 4 দুগুণী 8। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা যদি এদেরকে যোগ করতাম তাহলে আমি পেতাম 2x, 2y, 2z। যোগ করলে হয় 8 আর 6 14, 14 আর 4 18, অর্থাৎ আমি এখানে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা পেলাম 9। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে এদের গড় কত, এদের গড়টা আমি কিভাবে বার করব। এদের যোগফল হচ্ছে 9, আর এখানে যেহেতু 3টা অবজারভেশন আছে তাকে 3 দিয়ে ভাগ করলে আমি আমার রেজাল্ট পেয়ে যাব। তবে আমি আমার স্টুডেন্টদের বলবো যে তোমরা অঙ্কগুলো এভাবে করবে না। জিআরইতে আমরা যেভাবে অঙ্কগুলো করি সেটা একটু দেখার চেষ্টা করি। যে ধরো আমাকে এখানে 3টা নাম্বার বলা আছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ও কিন্তু এই এক্স এবং ওয়াই এর গড় বলা আছে 2, ওয়াই জেড তার গড় বলা আছে 3, জেড এবং এক্স তার গড় বলা আছে 4। আমাকে যদি এরকম সার্কুলার অর্ডারে গড় বলা থাকে তাহলে আমরা কি করব, এই যে গড়গুলো আছে এই গড়গুলোর গড় করে দেব। গড়গুলোর গড় করলে কিন্তু আমরা 3 পেয়ে যাই। আরও একটা কথা এখনই আমরা তোমাদেরকে শেখাবো যে 2, 3, 4 এরা কেমন নাম্বার, এরা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার এবং কনজিকিউটিভ নাম্বারের গড় থাকে মাঝামাঝিতে। আমাদের পরের টপিক্সটাই কিন্তু মেইনলি কনজিকিউটিভ নাম্বারের ওপর এবং পরের অঙ্কটাই আমরা ওভাবে করাবো। কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে যে সকল সংখ্যার পার্থক্য 1, সেই সকল সংখ্যার গড় থাকে মিডল মোস্ট অবজারভেশন তথা মিডিয়ানে। আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সের ফর্মুলায় কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি, অর্থাৎ এই অঙ্কটা দেখা মাত্রই আমরা কিন্তু করে ফেলতে পারি যে ও বলেছে প্রথম দুটো সংখ্যার গড় 2, পরের দুটো শেষের দুটো সংখ্যার গড় হচ্ছে 3 এবং প্রথম এবং শেষ সংখ্যার গড় হচ্ছে 4, অর্থাৎ 2, 3, 4 এর গড়টাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 2, 3, 4 যেহেতু কনজিকিউটিভ নাম্বার, সো আমার এর গড়টা থাকবে মাঝামাঝিতে এবং সেটা হচ্ছে 3। আমরা যা বলছিলাম যে কনজিকিউটিভ নাম্বার তার গড় থাকে মিডল মোস্ট অবজারভেশন তথা মিডিয়ানে। আমরা জিনিসটা একটু লিখে নিই, নোট মিডিয়ান is considered as mean in case of
consecutive integers, অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্সের কিন্তু একটা করোলারি কিন্তু আমরা এখানে লিখে নিলাম যে মিডিয়ান হচ্ছে, মিডিয়ানকেই আমরা মিন হিসাবে কনসিডার করব কখন, যখন এটা ইন কেস হবে কখন, যখন এটা কনজিকিউটিভ ইন্টিজার হবে। তা আমরা এই বিবেচনায় আমরা এখন 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা করব। আমরা 2 নাম্বার অঙ্কটা আমরা স্ক্রলে দেখতে পাচ্ছি, 2 নাম্বার অঙ্কটা, এবং অঙ্কটাতে কি বলা আছে, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ ইজ 9। 5টা কনজিকিউটিভ ইন্টিজার ইনক্রিজিং অর্ডার অফ সাইজ, এটার অর্থ হচ্ছে ছোট থেকে বড়, সেই সংখ্যাগুলোর গড় হচ্ছে, সেটার গড় হচ্ছে কত, সেটার গড় হচ্ছে 9। এখন খেয়াল করো, 5টা সংখ্যা তার গড় হচ্ছে 9, আর যেহেতু কনজিকিউটিভ নাম্বার বলেছে তাহলে এই গড়টা কোথায় থাকবে, মিডিয়ানে থাকবে, তাহলে 9 থাকবে তোমার মিডল মোস্ট অবজারভেশন, তাই তো? তাহলে এর ডানে দুটো সংখ্যা থাকবে, এর বায়েও দুটো সংখ্যা থাকবে। আমি কি ঠিক লিখছি কিনা দেখো, তাহলে 7, 8, 9, 10, 11 এইগুলোই কিন্তু মেইনলি আমার সংখ্যা। তুমি একটু হিসাব করে দেখো, এরা কিন্তু কনজিকিউটিভ নাম্বার, এদেরকে গড় করে দেখো, গড় করলে কিন্তু 9ই পাবা। যাই হোক, এখন আমাকে যে প্রশ্নটা করেছে, প্রশ্নটার সেকেন্ড সেন্টেন্সটা আমরা আরেকবার একটু পড়ি। সেকেন্ড সেন্টেন্সটাতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 3 ইন্টিজার। লাস্ট 3 ইন্টিজার বলতে কিন্তু এই বড় 3টা সংখ্যাকে বোঝাচ্ছে, এর আগেই এর জন্য কিন্তু ইনক্রিজিং অর্ডার অফ সাইজ বলেছে। যাই হোক, এই 3টা সংখ্যার গড় কত, তাহলে দেখো 9, 10, 11 এরাও তো কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে এর গড় কত আসতেছে, এর গড় আসতেছে 10, তাহলে এর গড়টা পেয়ে গেলাম 10। আমরা কিন্তু খুব ইজিলি একটা অঙ্ক করেছি। এবার আমরা এই কনজিকিউটিভ নাম্বারের একটা ডিফিকাল্ট ক্যাটাগরির অঙ্ক করব, সবচেয়ে ডিফিকাল্ট ক্যাটাগরির অঙ্ক, যেটা আমরা আগারওয়াল স্যারের বই থেকে নিয়েছি। অঙ্কটাতে কি আছে দেখো, সেট এক্স কন্টেন্স 10 consecutive integer if the sum of 5 smallest integer is of x is 265। ও কিন্তু আমাকে বলেছে প্রথম 5টা, ফার্স্ট 5 এর যোগফল সাম, সেটা বলে দিয়েছে 265। ও আমাকে যে কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 5, এটার অ্যাভারেজ কত বের করতে হবে। তা আমরা একটা খেয়াল করে দেখি, প্রথম 5টা সংখ্যার যোগফল 265, আমার দরকার গড়, 5টা সংখ্যার গড় কালে কত হচ্ছে একটু খেয়াল করে দেখি। প্রথম 5টা সংখ্যার গড় আসতেছে 53। তাহলে এই 53 হচ্ছে মিডল মোস্ট অবজারভেশন, এর ডানে দুটো সংখ্যা থাকবে 54, 55, এর বায়ে দুটো সংখ্যা থাকবে 52, 51। তাহলে পরবর্তী নাম্বারগুলো কত কত, 56, 57, 58, 59, 60। আমার কাছে যে প্রশ্নটা করেছে যে তাহলে পরের যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার গড় কত, তাহলে শেষের লাস্ট 5টা সংখ্যার গড় কত, তাহলে লাস্ট 5টা সংখ্যার গড় হচ্ছে কত, লাস্ট সংখ্যার গড় হচ্ছে 58, কারণ 58 হচ্ছে এই ক্ষেত্রে মিডল মোস্ট অবজারভেশন। সো ইউর অ্যান্সার ইজ 58। আমরা যখন স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়তাম, তখন আমাদেরকে একটা থিওরেম পড়ানো, সেই থিওরেমটা হলো mean does not depends on origin factor, it depends on scale factor। আসলে এই করোলারিটার একটা পুরো রকমের অ্যাপ্লিকেশন আমাদের ব্যাংকের পরীক্ষায় আছে। আমরা 4 নাম্বার অঙ্কটাতে যাব। 4 নাম্বার অঙ্কটাতে তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ কি লেখা আছে, if the arithmetic mean of 75 number is calculated and it is 35। অর্থাৎ 75টা নাম্বারের গড়, 75টা সংখ্যার গড় ক্যালকুলেশন করা হলো এবং গড়টা হচ্ছে 35। if each number is increased by 5, প্রত্যেকটা সংখ্যাকে 5 করে যদি বাড়ানো হয় তাহলে এর গড় কত হবে। খেয়াল করে দেখো, অঙ্কের জন্য বোর্ড লাগবে, আমরা নরমালি এটা কিন্তু করতে পারি কিভাবে, খেয়াল করো। আমাকে মনে করো তোমরা 5 জন আছো, তোমরা প্রত্যেকে একটা করে পরীক্ষা দিয়েছো, কেউ পেয়েছো 12, কেউ পেয়েছো 15, কেউ পেয়েছো 13, কেউ পেয়েছো 18। এভাবে আমরা দেখলাম যে গড় কত আছে 15। এখন আমি যদি প্রত্যেকের নাম্বার 5 করে বাড়িয়ে দিই তাহলে আমার গড়ও তো 5 বেড়ে যাবে, কারণ সবারই তো সমানভাবে বাড়ছে। এই জন্যই বলা হয় মেইন ডিপেন্ড করে স্কেলের উপর, অরিজিনের উপর না। তার মানে সংখ্যা 4 জন হোক আর 75 জন হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। তার মানে 75 জন লোকের প্রত্যেকের নাম্বার যদি 5 করে বাড়িয়ে দিয়ে হয় তাহলে তার গড়ও 5 বেড়ে যাবে। তাহলে শুরুতে গড় ছিল কত, 35। তাহলে শুরুতে গড় যদি স্ক্রলে লক্ষ্য করো, শুরু গড় ছিল 35,
তাহলে শুরুতে গড় যদি হয় 35, তাহলে এর মোট মান হবে, এর 5 করে বাড়িয়ে দিলে এর গড় হবে 35 + 5, দ্যাট ইজ 40। আমরা কিন্তু একদম করোলারি দিয়ে অঙ্কটা শেষ করে দেব। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, অর্থাৎ 5 নাম্বার অঙ্ক। এবং এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসে অঙ্কটা আমরা নিয়েছি নোভা থেকে। অঙ্কটাতে কি বলা হচ্ছে যে which one of the following can be removed from set S? সেট S থেকে কোন সংখ্যাটাকে রিমুভ করলে সেট S টা কি সেটা একটু দেখো, স্ক্রলে দেখো কত কত নাম্বার লেখা, 0 2 4 5 এবং 9। এই সংখ্যা থেকে কোন সংখ্যাটাকে রিমুভ করলে উইদাউট চেঞ্জিং দ্য অ্যাভারেজ অফ সেট S, সেট S এর অ্যাভারেজ চেঞ্জ হবে না। এখান থেকে কোন সংখ্যাকে সরিয়ে দিলে এর অ্যাভারেজ চেঞ্জ হবে না। শর্টকাট আছে, শর্টকাটে পরে যাবো, আগে মূল নিয়মে আসি। আচ্ছা আগে দেখো তো বাবা, এই সেট S এর অ্যাভারেজ কত? তো অ্যাভারেজটা বের করতে গেলে শুরুতেই তো তোমার সাম জানা লাগবে। দেখো 2 0 2 4 5 9 সংখ্যাগুলোর সাম হচ্ছে 20, আর তার অ্যাভারেজ হচ্ছে কত? নিশ্চয়ই এই 20 কে 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 5টা অবজারভেশন, তার মানে এর অ্যাভারেজ হচ্ছে 4। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কোন সংখ্যাটাকে রিমুভ করবে এর অ্যাভারেজ চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যাভারেজ 4 ছিল, এই অ্যাভারেজ 4ই থাকবে। তা অ্যাভারেজ যদি 4 থাকে আর তুমি যদি এখান থেকে একটা সংখ্যাকে রিমুভ করো, তাহলে এখানে 5টা অবজারভেশন আছে, একটা অবজারভেশন রিমুভ করলে তাহলে আমার অবজারভেশন থাকবে 4টি, তাহলে তখন আমার সাম হবে 16, অর্থাৎ আগের সাম ছিল 20, এখন এর সাম 16। তার মানে 4 সংখ্যাটাকে যদি তুমি রিমুভ করে দাও তাহলে এর অ্যাভারেজ চেঞ্জ হবে না। এতক্ষণ যাবত আমরা কিন্তু একদম মূল নিয়মে শিখেছি, বাট আমরা একটা জিআরইতে শর্টকাট কিভাবে করি, ব্যাংকের পরীক্ষাতেও কিন্তু তোমার এই জিআরই কনসেপ্টটা ইউজ করতে হবে। খেয়াল করে দেখো এই সংখ্যাগুলো থেকে কোন সংখ্যাটাকে আমি রিমুভ করব। দেখো 0 2 4 5 9 এই সংখ্যাগুলো দিতে গেলে যিনি প্রশ্ন করবেন তাকে কিন্তু বিজোড় সংখ্যক অবজারভেশন দিতে হবে মাস্ট। যদি সে জোড় সংখ্যক অবজারভেশন দেয় তার অঙ্ক দেওয়াটাই ঠিক হবে না, তাহলে এটা তোমার বিবেচ্য ইস্যু না যে সে কিভাবে অঙ্ক দেবে। যে অঙ্ক দেবে সে এখানে বিজোড় অবজারভেশন দেবে, এটা কিন্তু নিশ্চিত। এবং সংখ্যাটা যেভাবেই থাকুক না কেন, যদি অ্যাভারেজটা আগের মতো রাখতে হয় তাহলে অলওয়েজ কোনটাকে তুমি আগে দেখবে যে এখানে অ্যাভারেজ কত পাবো, মূল অ্যাভারেজ কত পাইছো। এই অঙ্কটার মূল অ্যাভারেজ কত? 4। তাহলে এই মূল অ্যাভারেজটাকেই তোমার চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা সেট থেকে তার অ্যাভারেজকেই ডিলিট করে দাও তাহলে অ্যাভারেজ চেঞ্জ হবে না, অ্যাভারেজ কখনোই চেঞ্জ হবে না। আমরা পরের অঙ্কটাতে যাই, 6 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা স্ক্রলে লক্ষ্য করো, এখানে কি বলা আছে, দ্য প্রাইস অফ ইচ ম্যাঙ্গো ইজ টাকা 65 and the price of its guava is টাকা 45। এক একটা আমের দাম কত বলা? 65 টাকা। একটা গোয়াবা নাকি এটার দাম হচ্ছে 45, অর্থাৎ একটা আমের দাম 65 টাকা, একটা পেয়ারার দাম 45 টাকা। তাহলে দেখো তো বাবা এই দুটোর পার্থক্য হলো কয় টাকা? 20 টাকা। এখন আমাকে বললো আসলাম buys total 10 mangoes and guava and average price become টাকা 56। তাহলে ও যে 10টা আম এবং পেয়ারা কিনল তার এভারেজ দাম যদি হয় 56, তার মানে ওর খরচ পড়ছে 560 টাকা। এখন বললো how many mangoes must আসলাম put back and replace with guava। আমরা কিন্তু আগেই বলেছি রিপ্লেস কথাটা যদি বলে কখনোই মোট সংখ্যা পরিবর্তন হবে না। এখন ও প্রশ্ন করেছে আসলাম কতগুলো আম ফেরত দিয়ে কতগুলো পেয়ারাকে রিপ্লেস করবে এবং তাতে তার এভারেজ প্রাইস হবে 52 টাকা। এভারেজ প্রাইস হবে 52 টাকা, অর্থাৎ 52 টাকা হলে ওর মোট খরচ পড়বে 520 টাকা, অর্থাৎ ওর বেঁচে যাবে 40 টাকা। কতগুলো আম ফেরত দিয়ে পেয়ারা নিলে 24 টাকা বাঁচবে। দেখো একটা আম ফেরত দিয়ে একটা পেয়ারা নিলে 20 টাকা বাঁচে, তাহলে 24 টাকা বাঁচাতে এরকম কয়বার কাজ করতে হবে? নিশ্চয়ই 2বার, অর্থাৎ 2টা আমকে ফেরত দিয়ে 2টা পেয়ারা নিলে আমার এভারেজ 56 থেকে 52 হয়ে যাবে। এবার আমরা এভারেজের কিছু অ্যাপ্লিকেশন ধর্মী প্রবলেম দেব। প্রথমে আমরা 7 নাম্বার প্রবলেমটাতে যাচ্ছি। অঙ্কটাতে কি বলা? অঙ্কটাতে বলা তোমরা স্ক্রলে লক্ষ্য করছো, average age of husband, wife and child 3 years ago was 27। 3 বছর আগে হাজবেন্ড, ওয়াইফ এবং তার চাইল্ডের
গড় বয়স ছিল 27। 3 বছর আগে যদি 27 হয় তাহলে 3 বছর পরে অর্থাৎ এখন তার গড় বয়স হওয়ার কথা 30। আমরা কিন্তু 27 নিচ্ছি না, আমরা 30 নিচ্ছি। আমরা কিন্তু সেই 3 নাম্বার অঙ্কটার ফর্মুলাটাতে কিন্তু চলে আসি। 3 নাম্বার অঙ্কটাতে আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাভারেজ কার উপর নির্ভর করে, স্কেল ফ্যাক্টরের উপর। স্কেল বা যতটুকু বাড়বে বড় সেই পরিমাণ বাড়বে, অর্থাৎ 27 বলা ছিল, তাই আমরা এখানে 3 করে যেহেতু সবার বয়স বেড়ে যাচ্ছে তাই আমরা 30 লিখেছি। কিন্তু এখানে কিন্তু আমার মোট বয়স লিখতে হবে, গড় বয়স 30, তাহলে তাদের 3 জনের মোট বয়স হচ্ছে 3 30 90। এর পরের সেন্টেন্সটা একটু আমরা পড়ে দেখি। and the wife and child 5 years ago was 20। 5 বছর আগে তাদের গড় বয়স ছিল 20। তা 5 বছর আগে 20 হলে বর্তমানে কত? 25। তাহলে ওয়াইফ এবং চাইল্ডের মোট বয়স হচ্ছে 50। এখন প্রশ্ন করা হয়েছে থার্ড সেন্টেন্স, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এজ অফ হাজবেন্ড এট প্রেজেন্ট। প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে হাজবেন্ডের বয়স কত? একটু খেয়াল করে দেখি, এখানে হাজবেন্ড, ওয়াইফ এবং চাইল্ডের মোট বয়স আছে, এখানে ওয়াইফ আর চাইল্ডের মোট বয়স আছে। আমি যদি জাস্ট বিয়োগ করে দিই তাহলে ওয়াইফের বয়স এবং চাইল্ডের বয়সটা বাদ দিয়ে শুধুমাত্র হাজবেন্ডের বয়সটা থাকে, এবং হাজবেন্ডের বয়সটা এটা বিয়োগ করলে আসতেছে 40। সো ইওর অ্যানসার ইজ 40। আমরা একই রকম ভাবে 8 নম্বর অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। 8 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? The average arithmetic mean of 6 number is calculated and it is 6.5। 6টা সংখ্যার গড় 6.5। 6টা সংখ্যার গড় যদি হয় 6.5, আমরা একটু স্ক্রল লক্ষ্য করি, 6টা সংখ্যার গড় যদি হয় 6.5 তাহলে মোট মান কত আসে? মোট মান আসে 39, অর্থাৎ 6টা সংখ্যার মোট মান হচ্ছে 39। এখন পরের সেকেন্ড সেন্টেন্সটা বলি, when 4 more numbers are added, যখন 4টা সংখ্যা যোগ করা হলো, the average of 10 numbers, এই 10টা সংখ্যার গড়, the average of 10 number is 7.9। তখন তাদের গড়টা যে কত? 7.9, অর্থাৎ মোট মান আসে কত? 79। তো প্রশ্ন করা হয়েছে what is the average of the last 4 number, যে 4টা সংখ্যা অ্যাড করা হলো সেই 4টা সংখ্যার গড়। তাহলে এই 4টা সংখ্যার মোট মান আসতেছে 40। তাহলে এই 4টা সংখ্যার গড় হবে 10। আমরা এই অঙ্কটাও শিখে গেলাম। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটাতে যাবো, অর্থাৎ 9 নম্বর অঙ্কটাতে যাবো। তার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক দরকার। আমরা একটু ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা একটু করে নিই। মনে করো তুমি একটা ইন কোর্স পরীক্ষা দিয়েছো। তো ইন কোর্স পরীক্ষায় তুমি প্রথম পরীক্ষায় নাম্বার পেয়েছো ধরো 83, দ্বিতীয় পরীক্ষায় তুমি নাম্বার পেয়েছো 81, পরের পরীক্ষায় তুমি নাম্বার পেয়েছো 75, চতুর্থ পরীক্ষায় তোমার নাম্বার কত হলে তোমার গড় নাম্বার 80 হবে? আমরা সাধারণত কি করি? আচ্ছা 4টা পরীক্ষায় আমার গড় নাম্বার 80, তার মানে আমার টার্গেট নাম্বার হচ্ছে 320, আর আমি এখন পর্যন্ত নাম্বার পেয়ে আসছি 83, 81, 75। একটু চিন্তা করো, পরীক্ষার হলে এই 83, 81, 75 যোগ করতে যথেষ্ট টাইম লাগবে। আমরা একটা বুদ্ধি খাটাবো। আমরা কিভাবে করব? দেখো আমাদের টার্গেট হচ্ছে 80, এখানে আমি নাম্বার পাইছি 83, অর্থাৎ আমার এখানে 3 নাম্বার লিড, এখানে আমার নাম্বার আছে 81, অর্থাৎ আমার 1 নাম্বার লিড, এখানে নাম্বার আছে 75, তার মানে আমি এখানে 5 লাখ। তার মানে ফাইনালি আমার 1 নাম্বার টার্গেটের থেকে কম আছে, আর পরবর্তী পরীক্ষায় আমার যেটা টার্গেট তার থেকে 1 বেশি পেতে হবে, অর্থাৎ 81 পেতে হবে। অর্থাৎ তোমার যদি কখনো ল্যাগ থাকে সেই নাম্বারটা বেশি পেতে হবে, আর যদি তোমার লিড থাকে তাহলে সেটা তোমাকে কম পেলেও চলবে। আমরা ঠিক এই কনসেপ্টের উপরে বেস করে, আসলে এগুলো তো বাচ্চাদের কনসেপ্ট, আমরা এই কনসেপ্টে যাব না, আমাদের কনসেপ্টটা একটু ডিফিকাল্ট হবে এবং একটু হায়ার হবে। আমরা সেরকম একটা কনসেপ্টে যাচ্ছি এবং সেটা 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা জনতা ব্যাংকের পরীক্ষায় আসছে, জনতা ব্যাংকের পরীক্ষায় দিয়েছে, এক্সিকিউটিভ অফিসার পরীক্ষায় দিয়েছে 2018 সালে। অঙ্কটা ছিল এরকম, দ্য এভারেজ অফ 9 নাম্বার ইজ 80। 9টা সংখ্যার এভারেজ বলা আছে 80। এরপরে বলা আছে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম 4টা এবং লাস্ট 4টা, ফার্স্ট অ্যান্ড লাস্ট 4 নাম্বারস আর, এটার এভারেজ নাম্বার হচ্ছে 782 এবং 76। এখন আমার কাছে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার, পঞ্চম সংখ্যাটা। খেয়াল করে দেখি, প্রথম 4টা সংখ্যা যার গড় হচ্ছে 82, অথচ আমার টার্গেট গড় কত? 80। তার মানে আমি এখানে 2, আমি কিন্তু সলিউশন করছি, আমি এখন 2 এগিয়ে যাচ্ছি, তাই তো? 2 এগিয়ে আছি কোথায়? প্রথম 4টাতে।
প্রতিটাতে যদি 2 এগিয়ে থাকে তার মানে আমি মোট 8 এগিয়ে আছি, এই 8 নাম্বার এগিয়ে আছে। শেষের চারটাতে কিন্তু আমার এভারেজ 76, বাট আমার টার্গেট এভারেজ হচ্ছে 80, তার মানে শেষের চারটাতে আমি এভারেজে 4 করে পিছিয়ে আছি, তাহলে মোট 4 4 16 পিছিয়ে আছি। তার মানে আমি সব মিলিয়ে এই 9টা সংখ্যার মধ্যে 8টা সংখ্যাতে আমি 8 পিছিয়ে আছি। তাহলে আমাকে যদি এখন পঞ্চম সংখ্যাটাকে বের করতে বলে, যেহেতু তার গড় 80 এবং আমি 8 পিছিয়ে আছি, যেহেতু পিছিয়ে থাকলে যোগ করতে হয়, তাহলে এই পঞ্চম সংখ্যাটা হবে 88। এই অঙ্কটা যদি আমরা মূল নিয়মে করতে যেতাম তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যেত, অন্তত এই পুরো বোর্ডটাতে অন্তত অঙ্কটা আমরা সলভ করতে পারতাম না। আমরা এই অধ্যায়ের শেষে দুটো ম্যাথস করবো। প্রথম ম্যাথসটা ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করবো, পরের ম্যাথসটা রিপ্লেসমেন্ট রুল বের করবো। মজার ব্যাপার, আর্টস ফ্যাকাল্টি এবং আনসারটা এদের পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসে না, কিন্তু যখনই তোমাদেরকে যেমন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা কিংবা এপিএস এর আন্ডারে যখন ব্যাংকিং ডিপার্টমেন্ট পরীক্ষা নেয়, তখন কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক আসে। বিশেষত ম্যাক্সিমামের অঙ্কগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যদি সেই প্রশ্ন ব্যাংকিং ডিপার্টমেন্ট হবে। আমরা 10 নম্বর অঙ্কটাতে আমরা এরকম একটা অঙ্ক দেখবো। আমরা স্ক্রল একটু লক্ষ্য করি, স্ক্রলে 10 নম্বর অঙ্কটা অলরেডি দেখা যাচ্ছে। অঙ্কটাতে কি বলা, দ্য অ্যাভারেজ ডেইলি ওয়েজ অফ 10 এমপ্লয়ি ইজ টাকা 400। 10 জন এমপ্লয়ি অ্যাভারেজ বলা আছে কত, 10 অ্যাভারেজ বলা আছে কত 400, অর্থাৎ 4 জনের গড় বলা আছে, 10 জনের গড় বলা আছে 400। এখন আমাকে কি বললো, দ্য লোয়েস্ট ওয়েজ, এখানে আমাকে একটা ইম্পর্টেন্ট অংশ বলে দেওয়া আছে, দ্য লোয়েস্ট ওয়েজ হচ্ছে 300। প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য পসিবল, শব্দটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। পসিবল ম্যাক্সিমাম ওয়েজ কত, পসিবল ম্যাক্সিমাম ওয়েজ কত। আমরা এখান থেকে পসিবল ম্যাক্সিমাম যেমন বার করা শিখবো, আমরা একই সাথে এই অঙ্কের সাথে সাথে পসিবল মিনিমাম বার করা শিখবো। এবং আমি কিন্তু এই অঙ্কটা করানোর পর আমি কিন্তু একটা সাপ্লিমেন্টারি অঙ্ক মুখে মুখে দিব, এবং তোমরা অবশ্যই অঙ্কটা মুখে মুখে করার চেষ্টা করবে। আমরা একটু দেখি যে 10টা সংখ্যার গড় হচ্ছে 400। সলিউশনে চলে যাই। 10টা সংখ্যার গড় যদি হয় 400, তাহলে 10টা সংখ্যার মোট মান আসতেছে 4000। এখন আমাকে বলা আছে ভাই আমার লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 300, লোয়েস্ট যদি হয় 300, তাহলে মাথায় রাখতে হবে আমাকে যদি পসিবল ম্যাক্সিমাম বার করতে হয়, ধরো আমরা 3 জন আছি এখানে, তো আমি যদি পসিবল ম্যাক্সিমাম, অর্থাৎ আমি যদি সবচেয়ে বেশি ধনী হতে চাই, তাহলে আমার সাথে যে বাকি যে 2 পার্টনার আছে, সেই 2 পার্টনারকে কিন্তু একদম শুষে শেষ করে ফেলতে হবে, অর্থাৎ তাদেরকে লোয়েস্ট বানাতে হবে। তার মানে পসিবল ম্যাক্সিমাম বার করতে গেলে একটা একদমই সাম্রাজ্যবাদী অঙ্ক। তো পসিবল ম্যাক্সিমাম বার করতে গেলে আমাকে কি করতে হবে, যে বাকি যে 9 জন আছে সেই 9 জনকে একদম সর্বনিম্ন গরিব বানাতে হবে। তাহলে এই 9 জনকে যদি আমি গরিব বানাই, কতটুকু গরিব বানাতে পারবো, 300 টাকা এভারেজ দিয়ে আমি তাকে গরিব বানাতে পারবো, অর্থাৎ ওর মানটা চলে আসবে 2700। তাহলে পসিবল ম্যাক্সিমামটা কত হচ্ছে, পসিবল ম্যাক্সিমামটা পাওয়া গেল 1300। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি একজন বিশেষ ব্যক্তিকে নিঃস্ব করতে চাও, অর্থাৎ তোমার যদি পসিবল মিনিমাম বার করতে হয়, তাহলে এখানে অবশ্যই লোয়েস্টের জায়গায় হাইয়েস্ট ভ্যালু দেওয়া থাকে। তাহলে আমার এই অঙ্কটা তোমরা একটু করে নেবে। সেটা হচ্ছে আমি বলছি যে 10 জনের এভারেজ হচ্ছে 400, পসিবল ম্যাক্সিমাম এর মানটা হচ্ছে 450। কত বললাম, 450। তাহলে পসিবল মিনিমাম কত, এটা তোমরা এখনই খাতায় করে লিখবে। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা আমরা শিখবো, এটা হচ্ছে রিপ্লেসের অঙ্ক। এখানে অঙ্কটাতে কি বলা আছে, the average of 6 student, the average age of 6 student is 20 years, অর্থাৎ এভারেজ এজ বলা আছে, সেটা হচ্ছে 20 years, 20 বছর। এখন আমাকে বলেছে an elder one is replaced by an younger one, an younger one is replaced by an elder one, and average become is 20.5. একজন younger one কে elder one দিয়ে রিপ্লেস করা হলো, অর্থাৎ একজন younger one কে সরিয়ে একজন elder one কে আনা হলো। তাহলে স্বাভাবিকভাবেই তো এজ বেড়ে যাবে। আর তোমরা জানো রিপ্লেস কথাটা আমি কিন্তু আমার কিন্তু অনেকগুলো ক্লাসে
প্রথম ক্লাসে এবং তৃতীয় ক্লাসে প্রত্যেকটা জায়গাতে কিন্তু রিপ্লেস কথাটা লিখেছি। রিপ্লেস আনলে কিন্তু কখনোই মোট সংখ্যার পরিবর্তন হয় না। তো আমি একজন বুড়ো লোককে যদি একজন ইয়াং লোকের পরিবর্তে আনি, তাহলে আমার গড় বয়স বাড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। সেটা বেড়ে হয়েছে 20.5 ইয়ার্স। এখন আমার কাছে যে প্রশ্নটা করা হয়েছে, তাহলে যে ওল্ডার ওয়ানকে এনেছি তার বয়স কত, অর্থাৎ এল্ডার ওয়ানের বয়স কত আমাকে এটা বের করতে হবে। এল্ডারের বয়সটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এখানে অ্যাভারেজ আছে 20। এখন এল্ডার ওর যদি আমি বয়সটা বের করতে চাই, তাহলে কতটুকু ওর বয়স বাড়বে খেয়াল করি। ওর বয়স বাড়বে 0.5 হচ্ছে ওর অ্যাভারেজ থিংস ইন্টু ওরা লোক ছিল 6 জন, অর্থাৎ এই এল্ডার ওয়ানের বয়সটা হবে, পসিবল এজ হবে 23, অর্থাৎ এদের পসিবল এজ হবে 23, অর্থাৎ এদের বয়সের পার্থক্য হবে 3 বছর। 3 বছর বয়সের পার্থক্য হবে। তো এই ছিল আমাদের তৃতীয় ক্লাস। আমরা চতুর্থ ক্লাসে আমরা অ্যালজেব্রাটা শেষ করে দেব এবং সেখানে কিন্তু আমরা 4টা পার্ট করব, সেট থিওরি করব, ভেন ডায়াগ্রাম করব, কন্টিজেন্সি প্রুফ করব এবং শেষে আমরা এইজের অঙ্ক দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব। আজকের মতো বিদায়।